গুড মর্নিং। আপনারা তো জানেন আমরা নরওয়েতে ঘুরতে এসেছি। আমাদের এই সিরিজটা নরওয়েতে আমাদের যে যাত্রাপথ যা যা দেখার সেগুলোকে আমরা পরপর ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। আজকে আমাদের নরওয়ে ভ্রমণের চতুর্থ দিন। আজকে আমরা যাব হচ্ছে একটা গ্লেসিয়ারে, ব্রিক্সডাল গ্লেসিয়ার। বাড়ির সামনে এই যে ফিয়র্ডের ভিউ, এখান থেকেই আজকে ভাবলাম ভিডিওটা শুরু করি। কারণ এখানে আসার একটা উদ্দেশ্য হচ্ছে গাড়িতে তেল পুড়তে হবে, গাড়ির তেল শেষ। তো এখন আমরা এখান থেকে তেল পুড়বো, কারণ এই যেখানে বোটিং স্টেশনটা রয়েছে এর সামনেই একটা পেট্রোল পাম্প রয়েছে। এই পেট্রোল পাম্প থেকে তেল ভরে আমরা ব্রিক্সডালের উদ্দেশ্যে যাব। এখান থেকে আমাদের যাত্রাপথ 54 মিনিট, প্রায় 74 কিলোমিটার রাস্তা আমাদের অতিক্রম করতে হবে। নরওয়েতে দেখছি প্রত্যেকটা জিনিসেরই দাম বেশি, তেলের দামটা তো বিশেষ করে চোখে পড়ছে। সুইডেনে আমরা সুইডিশ যে কারেন্সি আছে তাতে 17 থেকে 18, মানে ভারতীয় মুদ্রায় প্রায় 130 টাকা প্রতি লিটারে তেল ভরি। এখানেতে নরওয়ে ক্রোনার একটু তফাৎ সুইডেনের থেকে, তাও দেখছি এখানে 23-24, মানে ভারতীয় মুদ্রায় প্রায় 170 থেকে 80 টাকা তেলের দাম পড়ছে। অথচ আশ্চর্যের বিষয় হচ্ছে নরওয়ে কিন্তু পৃথিবীর মধ্যে অন্যতম তেল উৎপাদিত দেশ, মানে এখানে তো অনেক তেল উৎপাদন হয় আর কি। তো যাই হোক, এখন তেল তো ভরতেই হবে, কারণ অনেকটা যাত্রাপথ। আমরা যাত্রা শুরু করে দিলাম। আকাশের মুখ কিন্তু ভার, দেখুন আকাশে কিন্তু কালো মেঘ দেখা দিচ্ছে। এখন আমরা জানি না যে ব্রিক্সডাল গ্লেসিয়ার বা ব্রিক্সডাল ব্রিনে গিয়ে আমরা বৃষ্টি পাবো কিনা। যেহেতু পুরো এলাকাটাই ফিয়র্ডস আর গ্লেসিয়ার দিয়ে ভরা, মাঝে মাঝেই কিন্তু কালো মেঘ দেখা দিচ্ছে। আগে থেকে পরিকল্পনা করে বছরের এই সময়টায় বোঝা যায় না যে কখন বৃষ্টি হবে আর কখন রোদ বেরোবে। মাঝে মাঝেই রোদ বৃষ্টির খেলা চলে। গতকাল যে নিগর্সডাল ব্রিডে গিয়েছিলাম, এই গ্লেসিয়ারটা হচ্ছে তার ঠিক অন্য দিক। তবে গতকাল যত দুর্গম রাস্তা পেরিয়েছিলাম, আজকে অতটা দুর্গম রাস্তা পেরোতে হবে না। ব্রিক্সডাল ব্রিনে ওঠার যে রাস্তা সেটাও অনেকটা সুগম। তাছাড়াও ওখানে ওপেন জিপ বা কেবল কারের ব্যবস্থা আছে, যেটা গ্লেসিয়ারের অনেকটা কাছ পর্যন্ত নিয়ে যায়। গাড়ির স্টিয়ারিং হুইল তো আমার হাতে, আর বাবলি একের পর এক স্টিল ফটো আর ভিডিও করে যাচ্ছে। আমি জানি না কতটা ব্লগে দিতে পারবো, কিন্তু দু চোখ ভরে যা দেখছি এই দৃশ্য ভোলার নয়। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, প্রকৃতি যেন দুহাত ভরে দিয়ে গেছে, শুধু দিয়ে গেছে। ময়ূরপঙ্খী কালারের জল, আর এই মেঘের প্রতিচ্ছবিটা জলের ভেতর পড়ছে সবুজ পাহাড়ের সঙ্গে। জলটা এতটাই স্বচ্ছ। আমাদের কপাল ভালো যে আজকে একটু রোদ দেখা দিয়েছে। এই যে সোনা রোদ, এই সোনা রোদটাও জলের ভিতর পড়ে জলটাকে মানে অন্যরকম লেভেলে নিয়ে গেছে একটা। ওয়েদার প্রেডিকশনে বলছিল যে আজকে মেঘ আছে, রোদের দেখা পেয়েছি, আমাদের ভাগ্য ভালো। উল্টো দিকের ছোট্ট ছোট্ট বাড়িগুলোকে খেলনা বাড়ির মতো মনে হচ্ছে। জানি না ওই বাড়ির ভেতর থাকে যারা, তারা সারাদিন এই দৃশ্যটা দেখে তাদের কি মনে হয়, মাঝে মাঝে ভাবি। আমরা যে ব্রিক্সডাল গ্লেসিয়ারে যাব, ওই গ্লেসিয়ারটা ওই ওপরটাতেই। চলো এবার যাওয়া যাক। হ্যাঁ চলো। গাড়িটা পার্কিং করলাম। এটা হচ্ছে ব্রিক্সডাল ব্রিনের পার্কিং। তো পার্কিংয়ের জায়গাটাই এত সুন্দর, এখান থেকে চারদিকে শুধু বিভিন্ন ওয়াটারফলস দেখা যাচ্ছে পার্কিংয়ের ভেতর থেকেই। এখান থেকে আমরা একটা ওপেন জিপ নেব, ওপেন জিপ, তারপরে কেবল কার, বা কেউ যদি ট্রেকিং করে উপরে উঠতে যায়, অনেক রকম ব্যবস্থাই আছে উপরে যাওয়ার। তো আমরা ওপেন জিপে যাব আজকে, সেরকমই পরিকল্পনা আছে। তারপরেতে আমাদেরকে 700 মিটার হাঁটতে হবে। কেউ নেই গো? হ্যালো, this car going to Brixton? Yes. We are fully booked until 5 o'clock. Do you have a reservation? No. Unfortunately, then I don't have available. এখন আমরা এখান থেকে এই যে কারগুলো আছে এগুলোর টিকিট কাটলাম। এখানেতে আমাদের 5 জনের জন্য নিল 1120 নরওয়েজিয়ান ক্রোন, মানে প্রায় 8000 টাকা।
ফুললি বুক ছিল, অনেক রিকোয়েস্ট করার পরেতে বললো এক্ষুনি যদি যাও তাহলে তোমাদেরকে আমরা বুক করে দেবো। So we go up and then Sorry? we go up. I drive you up, and then from there it's 700 meters into the glacier. You have 45 minutes there. I give you a departure time. Okay. You meet me at the platform up there, and then you go down. Okay, Yeah. thank you. এই ওপেন জিপটা বেশ উঁচু, কিন্তু দেখতে অনেকটা খেলনা গাড়ির মতো। তো এটাতে উঠে আমরা এগিয়ে চললাম ব্রিক্সদাল ব্রিনের দিকে, আর পথে পড়লো এই দুর্দান্ত জলপ্রপাতটা। ব্রিক্সদাল গ্লেসিয়ার সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 1200 মিটার ওপরেতে, সুতরাং আমাদের খুব বেশি ওপরে উঠতে হবে না। আমাদের যে গার্ড, সেই গার্ড আমাদেরকে এই জায়গাটা এনে দাঁড় করিয়ে দিল। এখান থেকে 700 মিটার আমাদেরকে হেঁটে যেতে হবে ওই গ্লেসিয়ারটার উপরেতে। আর এই হচ্ছে লাইন, এতগুলো লোক দাঁড়িয়ে আছে এখন নামবে বলে। 700 মিটার হেঁটে ওঠার মানে বলেছে যে হেঁটে উঠতে হবে, তো এই 700 মিটার উঠতে গিয়ে হাঁপিয়ে গেছি। নিচ থেকে হেঁটে উঠলে কি করতাম? এটা এখনো 700 মিটার ওঠোনি, 300 মিটার উঠেছো, আর তাও এটা বলেছে ইজি ওয়াক। হ্যাঁ, এটা অনেকটাই ইজি, কিন্তু এটাই আমরা হাঁপিয়ে যাচ্ছি। নিচ থেকে কত বয়স্ক মানুষ দেখলাম হেঁটে হেঁটে উঠছে। আগের ভিডিওটা যারা দেখেছেন, আমরা যারা উঠেছিলাম, মানে ওরা তো ওঠেনি, তার যা অবস্থা ছিল তার তুলনায় এটা অনেক ইজি। আর জলের কালারটা দেখো, এখানে টোটালি একটুখানি আলাদা। এটা হচ্ছে গ্লেসিয়ারের যে জল, ওই যে দূরে ওয়াটারফলসটা রয়েছে, ওয়াটারফলস থেকে জলটা নামছে, আর এই হচ্ছে এদিকে গ্লেসিয়ার। ফাইনালি আমরা গ্লেসিয়ারের মেন পয়েন্টের কাছে চলে এসেছি 700 মিটার হেঁটে। ঘটনা হচ্ছে যে এখান থেকে যে গ্লেসিয়ারটা দেখা যাচ্ছে বেশ অনেকটা দূরে ওপরে, আর তার নিচে জল, জলের কালার সবই ঠিক আছে, কিন্তু আমার যেটা মনে হয় যে গ্লেসিয়ারটা আস্তে আস্তে ছোট হচ্ছে। আজকে দেখুন গ্লেসিয়ারটা কত উপরে আমরা দেখতে পাচ্ছি, নিচেটা পুরোটা জল। বেশ কিছু বছর আগেও নাকি এই যে পুরো পাহাড়টা আছে, এটাই গ্লেসিয়ারটা ভর্তি ছিল। অ্যাটলিস্ট ছবি সেই কথা বলছে আমাদের কাছে। এগুলো হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর ফল। আমরা তো গ্লোবাল ওয়ার্মিং নিয়ে অনেক কিছু বলছি, শুনছি, পড়ছি, কিন্তু সাধারণ মানুষের জীবনে এই গ্লোবাল ওয়ার্মিং এর ফলেতে কতটা যে বিপর্যয় আসছে, এই গ্লেসিয়ারের সামান্য ছবি দেখলেই আমরা বুঝতে পারছি। বন্যা, খরা, নানান রকম জিনিস, বিভিন্ন রোগের প্রাদুর্ভাব, চারদিকে নানান রকম যে পরিবেশ দূষণগত অশান্তি তৈরি হচ্ছে, এগুলো তো সবই গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলেতে। জানি না কতদিন এই গ্লেসিয়ারটা এরকম থাকবে, হয়তো আর বেশ কিছু বছর পরেতে আমার মেয়েরা যখন বড় হবে এসে দেখবে যে এই গ্লেসিয়ার নেই আর। এই গ্লেসিয়ারের পাশে কফি খাচ্ছ, এর দামই বেড়ে গেছে কফির। ও কুকিজও আছে না? সব আছে, সব আছে। এই নাও কফি দাও। হয়ে গেল আমাদের ঘোরা, এখন আমরা ব্যাক করে যাচ্ছি। দারুণ লাগলো দেখতে। তোমার কেমন লাগলো? আমার ভালোই লেগেছে, আর গাড়িটা বেশ মজার, এটা আরো ভালো লেগেছে। গাড়িটা আছে বেশ, এতটা নিয়ে যাচ্ছে, এটা ভালো লাগছে। যেটা আপনাদেরকে উপরে বলছিলাম গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব, সেটা এরা এখানেতে পিকচার দিয়ে দেখিয়েছে। এই যে 1989 থেকে আর 2004 পর্যন্ত গ্লেসিয়ারটার কীরকমভাবে ক্ষয় হয়েছে, কীরকম অবস্থা ছিল, আর কীরকম অবস্থায় পরিণত হয়েছে। আর আজকে যখন
2024-এ মানে এখানে যে পিকচার আছে তার থেকেও 20 বছর পরে আমরা দেখছি এই গ্লেসিয়ারের এই অর্ধেকটা পয়েন্ট আমরা দেখতে পেয়েছি এরকম শুরু হয়ে গেছে, বাকি জায়গা তো ঝর্ণা আর জল। এবারে যাওয়ার পালা, গ্লেসিয়ার দেখা হলো, আমরা ভাবলাম যে এই রেস্টুরেন্টটায় খাবো, কিন্তু আবার মন করলো যে আরেকটা শহর এসেছি যখন, হাতে একটু সময় আছে দেখে নিই। তো এখন আমাদের পরবর্তী গন্তব্য স্ট্রিন বলে একটা শহরে, সেখানে যাব। এখানকার প্রত্যেকটা ছোট ছোট শহরই খুব সিনিক, আর জার্নিটা তো সিনিক। তো একটা নতুন শহরও দেখা হবে, আর ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করা হবে, কিছু হালকা কেনাকাটিও করা হবে, বাজার দোকান। ইয়স্তাদালবিন ন্যাশনাল পার্কের পুরো এরিয়াটাই স্ট্রিন মিউনিসিপ্যালিটির ভেতরেই পড়ে। স্ট্রিন এখানকার একটা মাঝারি মাপের শহর বলা যায়। আমরা উলদেন ক্রস করে স্ট্রিনের দিকে এগিয়ে যাব। আর আপনাদের যে ক্রুজ শিপের কথা বলছিলাম, এই সেই ক্রুজ শিপ যেটার থেকে প্রত্যেক দিন সকালে প্রচুর মানুষজন নেমে এই ব্রিক্সদালবিন দেখতে যায়। ওটা আমরা যে জায়গাটা আছি উডভিক, তার ঠিক উল্টো দিকে, মানে আমাদের ব্যালকনি থেকে যে ফিয়র্ডটা দেখা যাচ্ছে তার ঠিক উল্টো দিকেই স্ট্রিন শহরটা। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম স্ট্রিন শহরে। সুন্দর ছবির মতো সাজানো শহর। এখন আমাদের খুঁজতে হবে যে পিজার দোকানটায় আমরা দুপুরবেলা খাবো বলেছি, সেই দোকানটা কোথায় আছে। এসে গেছি পিজার দোকানে, পিজা খাবো বলে, নেপোলি পিজারিয়া। জানি না কতটা ভালো হবে, যাই হোক পিজা খাওয়ার টানে তো এতখানি এলাম। তবে রাস্তাটা তো অসাধারণ ছিল, ডান দিকে ফিয়র্ডের ভিউ, আর আমরা পাহাড় কেটে এগিয়ে চলেছি। তো পিজা ভালো হোক না হোক, রাস্তাটার জন্যে কিন্তু 100-100। পিজা অর্ডার দেওয়া হয়েছিল, পিজা এসে গেছে। এটা চিকেন পিজা, এটা ভেজ পিজা। এই হচ্ছে পিজার সাইজ। পিজা দেখে আমরা এখন ভয় পাচ্ছি। নেপোলি পিজায় পিজা খেতে এসে পিজার সাইজ দেখে দেখ। দিয়া খাবি তো পুরো পিজাটা? একটা পিজা, বাকিদের একটা পিজা। পিজার সাইজ তো দেখলেন, এখন এই পিজাগুলো আমাদেরকে খেতে হবে। তার পিজাগুলো কিন্তু খেতে ভালো, জানো যদি টেস্ট ভালো। তাহলে পিজাটা চুজ করেছো যে ভালোই হয়েছে। এইটা তো অলিভ দেওয়া আছে ভেজিটেবলটা। চিকেন পিজাটায় অলিভ দেয়নি। এখন বাজে প্রায় বিকাল 6টা। আমরা এবার আমাদের ঘরের দিকে রওনা দিলাম। মাঝে স্ট্রিন শহর থেকে একটু টুকটাক খাবার দাবার কেনাকাটা করেছি। আজকে মাংস কেনা হয়েছে একটা লোকাল সুপার মার্কেট থেকে। যাওয়ার পথে পড়লো লোয়েন বলে একটা সুন্দর গ্রাম। গ্রাম এই কারণেই বলছি যে এখানে কিন্তু সেই রকম বাড়ি ঘর দোর বা দোকানপাট নেই, তবে লোয়েনের অ্যাট্রাকশন হচ্ছে এখানকার স্কাই লিফট। এই রোপওয়েটা দিয়ে 5 মিনিটে নাকি ফিয়র্ডস থেকে আকাশে ওঠা যায়। আকাশ বলতে পাহাড়ের চূড়া, আর সেখান থেকে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে। তাছাড়াও এখানে হাইকিং, রক ক্লাইম্বিং, নানান রকম অ্যাক্টিভিটির অনেক রকম ব্যবস্থা করা আছে। আজকে রাত্রে হবে মাংসের ঝোল, আলু দিয়ে মাংসের ঝোল। যদিও রান্নাটা তো যতই করবে, আমি একটুখানি মাংসটা কেটে আর ম্যারিনেট করে রাখলাম। তো এখন নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো সব কিছু দিয়ে মাংস ম্যারিনেট করেছি। আর এইদিকে জ্যোতি আলু ভাজছে। আলু ভাজা হয়ে গেলে মাংসের ঝোল হবে রাত্রের জন্য। এখানে মাংসর আলু ভাজা হচ্ছে। যদি আপনি দেবেন মাংস দেবে, ঠিক আছে। না ঠিক আছে, ওরা সেটা একটু বসিয়ে দেবো, ওভেনটা গরম হোক। আজকে রাত্রে তাহলে মাংস ভাত। এই যে মাংস রেডি হয়ে গেছে, জ্যোতি মাংস রান্না করেছে। তার সাথে কালকে আলু সিদ্ধ, না এটা ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ, এগুলো আছে। সব কিছু দিয়ে আজকে রাতে আমাদের ডিনার হবে।
বাইরে কিন্তু এখন বেশ রোদ উঠেছে, বাইরেটা একটু দেখাও শোনো, কি সুন্দর রোদ উঠেছে। আজকে কিন্তু আর বৃষ্টি নেই, বেশ রোদ উঠেছে। হ্যাঁ, আজকে রোদ আছে। ঘড়ির কাঁটায় এখন 9:30, দিন শেষ হতে যায়। আর আমরা যখন ঘুরতে গিয়েছিলাম তখন ওই উলদেনে যে বড় বোটটাকে দেখছিলাম, সেই বোটটা চালু হয়ে গেছে। আর এটা আমরা যেখানে আছি সেই বাড়িটার সামনে যে ফিয়র্ডটা আছে সেই ফিয়র্ড দিয়ে যাচ্ছে, ফিরে যাচ্ছে কোনো নতুন ঠিকানায়। আমি ঠিক জানি না কোথায় যাচ্ছে, তবে দূর থেকে বোটটা দেখতে কিন্তু অপূর্ব লাগছে। আকাশে ইতিউতি কালো মেঘ দেখা দিচ্ছে। জানি না রাত্রে হয়তো 2-1 পশলা বৃষ্টি হলেও হতে পারে। তবে কালকে আমরা এই বাড়িটা ছেড়ে দেব এবং ওলেসুন্দের উদ্দেশ্যে রওনা দেব। আর কালকে আমাদের মেন দেখার যে জায়গা সেটা হচ্ছে গাইরাঙ্গার ফিয়র্ড, বিশ্ববিখ্যাত গাইরাঙ্গার ফিয়র্ড, তার কয়েকটা পয়েন্ট। আজকে এই পড়ন্ত বেলায় বারান্দায় বসে বসে বোট দেখতে দেখতে ভিডিওটাকে শেষ করলাম। আজকে সারা দিনে আমাদের ঘোরাঘুরি কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে প্লিজ আমাদের জানাবেন। আর আমাদের এই নরওয়ে ভ্রমণ আপনাদের কেমন লাগছে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলটাকে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে।